আজ আমি ছাত্রছাত্রীদের জন্য একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম বেটার রিকল ডিউরিং এক্সামস। মানে পরীক্ষার সময় তোমরা পড়াশোনা অনেক করেছো, রিভিশন দিয়েছো, সব করেছো, কিন্তু পরীক্ষার সময় দেখছো লিখতে পারছো না, রিকল করতে পারছো না, তথ্য সামনে আসছে না। অনেকেরই সমস্যা হয়, সবারই হয়। আমরা করেছি, আমাদেরও হয়েছে, তোমাদেরও হয়। তাহলে সেখান থেকে কি করে বেরোবে সেটা আজকে আমি তোমাদের দেখাবো টেকনিক্সের মাধ্যমে, 5টি দারুণ টেকনিক্সের মাধ্যমে। এবং সেই টেকনিক্সগুলো সবই মাইন্ড পারফরমেন্সের টেকনিক। এই মাইন্ড পারফরমেন্স যে টেকনিক্সগুলো আমি ডেভেলপ করেছি, কেননা আমার বিগত 25 বছরের ক্লিনিক্যাল নিউরো সাইকিয়াট্রি নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। এই মাইন্ড পারফরমেন্স কোর্স আমার আছে, সেগুলো জয়েন করে আরও ভালোভাবে প্র্যাকটিক্যালি এইসব টেকনিক্সগুলো শেখা যায়। আমি আজকে সংক্ষেপে তোমাদের দেখানোর চেষ্টা করব, যেটা তোমরা নিজে নিজে চর্চা করে শিখে নিয়ে তোমার রিকল ডিউরিং এক্সামস, পরীক্ষার হলে রিকল করার যে টেকনিক্সগুলো খুব তাড়াতাড়ি বাড়িয়ে নিতে পারো, অনেক ভালো করতে পারো, সেটা তোমরা শিখে নিতে পারবে। আমি একটু টেকনিক্সগুলো সংক্ষেপে বলার চেষ্টা করি। প্রথমে কি বললাম, পরীক্ষার সময় পরীক্ষার হলে সময় মতো উত্তর মনে আসে না। এই সমস্যা আমাদের সবার ছিল, তোমাদেরও আছে, আমাদেরও ছিল। এবং এটাকে বলা হয় স্মৃতি বিভ্রাট, মেন্টাল ব্লক। এটা একটা খুব বড় সমস্যা। আজকের আলোচনা করছি সেই সমস্যা নিয়ে। 5টা টেকনিকের কথা বলবো। প্রথমেই আমি বলবো, প্রথম টেকনিকের নাম দিয়েছি স্টেট ডিপেন্ডেন্ট মেমোরি অ্যালাইনমেন্ট। মানে মানসিক অবস্থার একটা সমন্বয় সাধন করা। কিভাবে না, আমাদের যে স্মৃতিবিজ্ঞান, মেমোরি সায়েন্স, সেখানে বলছে যে মানসিক অবস্থায় আমরা কোনো তথ্য শিখি, সেই একই মানসিক অবস্থায় যদি আমরা সেই তথ্যকে রিপ্রোডিউস করার চেষ্টা করি, তাহলে কিন্তু 100% করতে পারবো। কথাটার মানে কি? মানে পরীক্ষার হলে তোমাদের কি পরিস্থিতি দেওয়া হয় না, শান্ত পরিবেশ, ইনভিজিলেটর থাকছেন, পিন ড্রপ সাইলেন্স, বেঞ্চের দুপ্রান্তে দুজন ছাত্র বা ছাত্রী বসে আছো, এইভাবে একটা ক্লাস। তো এই যে শান্ত পরিবেশ, কন্ডিউসিভ স্টাডি এনভায়রনমেন্ট, সেটা যখন পরীক্ষার হলে দেওয়া হচ্ছে, তেমনটা যদি তোমার বাড়ির পরিবেশে থাকে, তোমার যে পড়ার ঘর স্টাডি টেবিলে থাকে, স্টাডি রুমে থাকে, তাহলে কি হবে, দুটো এনভায়রনমেন্ট ম্যাচ করে গেল। তাতে কি হবে না, বাড়িতে তুমি যেটা পড়েছো সেই একই এনভায়রনমেন্ট তুমি যখন স্কুলে পরীক্ষার হলে পাচ্ছ, তখন সেই তথ্য যা শিখেছো, শেখা জিনিস, পাঠ্যবস্তু রিপ্রোডিউস করতে কিন্তু খুব সহজ হবে। সেটাকেই বলা হয় স্টেট ডিপেন্ডেন্ট মেমোরি অ্যালাইনমেন্ট টেকনিক। কার কীভাবে হবে না, আসলে ওই পরিবেশের, বাড়ির ওই পরিবেশের সাথে তোমার মস্তিষ্ক টিউনড হয়ে আছে অলরেডি। তাহলে সেই অলরেডি টিউনড জিনিসটা পরীক্ষার হলে যখন পাবে তুমি, তখন সেখানে কিন্তু কোনো চাপ তোমার আর হবে না। খুব সহজেই তোমার মস্তিষ্ক স্বাভাবিকভাবে তোমার তথ্য সরবরাহ করবে এবং রিকল করতে সাহায্য করবে। খুব সহজ একটা টেকনিক। তাহলে কি করতে হবে ক্ষেত্রে না, বাড়িতে এমন একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তোমাদের তৈরি করে পড়াশোনা করতে হবে, স্টাডি রুম অ্যালং উইথ স্টাডি টেবিল, যেটা পরীক্ষার হলে যে এনভায়রনমেন্ট তোমরা পাও সেরকমটা করলে খুব তাড়াতাড়ি কিন্তু এই রিকল করার ক্যাপাসিটিটা তোমাদের বাড়বে। এরপর সেকেন্ড আমরা বলছি মেন্টাল ট্রিগার্স অ্যান্ড অ্যাঙ্কারিং। যে কোনো তথ্য আরেকটা তথ্যের সাথে জুড়ে পড়াশোনা করলে তবেই কিন্তু সেটা রিলেট করে মনে থাকে। সেটাকে আমরা বলি অ্যাঙ্কার। কেননা সেই সংকেতটা মনে করলে পরের তথ্যটা আমাদের মনে আসে। তাহলে আমরা কি করব না, পড়াশোনা করার সময় কোনো বিশেষ শব্দ, কোনো চিহ্ন হতে পারে, হাতের আঙুলের নির্দিষ্ট ভঙ্গি হতে পারে, ফিজিক্যাল অ্যাঙ্কর, সেগুলো কোনো একটা টপিকের সাথে, কোনো একটা প্যারাগ্রাফের সাথে আমরা রিলেট করে নেব। যদি এই টেকনিক্সটা ফলো করি, এটাও এক ধরনের ভিজুয়াল নেমোনিক্স, সেটা যদি করো তোমরা, তাহলে কিন্তু পরীক্ষার হলে যখন লিখছো তখন রিকল করতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি জিনিসটা মনে আসবে। ধরো তোমার হাতের কোনো আঙুলের কোনো অঙ্গভঙ্গি তুমি মাথায় রেখেছো ওই চ্যাপ্টারটা বা ওই প্যারাগ্রাফটা মনে রাখার জন্য, ওইটা মনে করলে ওটা তোমার মনে পড়ে যাবে। এই অ্যাঙ্কারিং প্রসেস এটা করতে হবে। এবং যখন পরীক্ষার হলে চাপ থাকে, টেনশন থাকে, উদ্বেগ থাকে, উত্তর মনে আসে না, তখন এই শারীরিক সংকেতগুলোকে, এই ট্রিগারগুলোকে ব্যবহার করে কিন্তু তোমার মস্তিষ্কের স্তরকে, মানে অবচেতন মনের স্তরকে অ্যাক্টিভ করে তোমার স্মৃতিকে পাওয়ারফুল করে নিতে পারো, যার ফলে তোমার ডিউরিং এক্সাম ইউ উইল গেট বেটার রিকল। এরপর আমরা আরও 3টি ব্রিলিয়ান্ট টেকনিক নিয়ে আলোচনা করব। কি আছে এখানে দেখো, অ্যাক্টিভ অ্যাসোসিয়েটিভ রিট্রাইভাল পাথস। কি জিনিস? কোনো একটা তথ্য বা একগুচ্ছ তথ্য যদি একটা বিন্দুর মতো বিচ্ছিন্ন কোথাও থাকে,
তাহলে তুমি সেটা খুঁজে পাবে না, মনের যেখানেই থাকুক না কেন। কিন্তু সেই তথ্যটি যদি অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত থাকে তাহলে তোমার মনে করা সহজ হবে। সেই জন্যে নতুন কোনো তথ্য যদি আগে জানা কোনো ইনফরমেশন বা কোনো গল্প বা কোনো বাস্তব অভিজ্ঞতার সাথে তুমি লিঙ্ক করে রাখতে পারো তাহলে খুব তাড়াতাড়ি সেটা মনে থাকবে। সিম্পলি এই মেকানিজমকে বলা হয় অ্যাসোসিয়েটিভ রিট্রাইভাল পাথস। এগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস আছে, সেগুলো ঠিকভাবে শিখতে হলে তোমাদের যোগ দিতে হবে আমার ব্রিলিয়েন্ট সব মাইন্ড পারফরমেন্স কোর্স আছে, সেখানে জয়েন করতে হবে। আপাতত এগুলো শেখার চেষ্টা করো যেগুলো তোমাদের অনেকাংশে কাজে লাগবে। এবার পরীক্ষার হলে যখন ওই মূল পয়েন্টটা তুমি ভুলে যাচ্ছ, কিছুতেই মনে আসছে না, তখন এই যে রিলেট করছো, লিঙ্ক করে যে ব্যাপারটা তুমি পড়লে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে কিন্তু তখন সেই উত্তরটা খুঁজে দেবে। একে আমরা চেন টেকনিকও বলি। এই চেন টেকনিক অনেকেই ব্যবহার করেন বলে আমি দেখেছি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। সেটাকেই আমরা বলছি যে অ্যাসোসিয়েটিভ রিট্রাইভাল পাথওয়ে। এরপরে কি আছে? ভিজুয়ালাইজেশন অ্যান্ড মাইন্ড ম্যাপিং। খুব বড় একটা টপিক, প্র্যাকটিক্যালি অনেক, অন্তত 3-4টে ক্লাস নিয়ে মাইন্ড ম্যাপিং শেখানো হয় আমার মাইন্ড পারফরমেন্স কোর্সে, সেগুলো সব আছে। তো সংক্ষেপে ব্যাপারটা কি একটু বুঝে নেওয়ার চেষ্টা করো এবং একটা টেকনিক তোমাদের দেখিয়ে দিই। মনে রাখবে আমাদের মস্তিষ্ক যে লেখা আছে ওয়ার্ড বাই ওয়ার্ড যে তথ্যগুলো আছে তার থেকে ছবির আকারের জিনিস কিন্তু সেই তথ্যগুলো খুব দ্রুত খুঁজে বের করতে পারে। তাহলে কি করতে হবে না, একটা পুরো চ্যাপ্টারকে, অধ্যায়কে তোমাকে একটা মাইন্ড ম্যাপের মতো কল্পনা করে রাখতে হবে, সেটা নিজের মতো করে। সেটা আমি কোনো টেকনিক শিখিয়ে দেবো, তুমি সবাই সেটা ফলো করবে সেটা নয়। এটা ইন্ডিভিজুয়ালাইজড, কাস্টমাইজড। তোমার যে ইমাজিনারি ক্যাপাসিটি সেটাকে কাজে লাগিয়ে একটা রঙিন মাইন্ড ম্যাপ তোমাকে তৈরি করে নিতে হবে কল্পনার মাধ্যমে, যাতে পুরো অধ্যায়টা তুমি মনে করতে পারো। এর ফলে কি হবে না, শিক্ষার্থী যখন চোখ বন্ধ করবে চোখের সামনে পুরো উত্তরটা কিন্তু ভেসে উঠবে, কেননা আমরা তার মাধ্যমে কিন্তু আমরা পারবো রিকল ডিউরিং এক্সামস। এর ফলে এই যে ভেসে উঠবে, তখন সে ওই পাতার কোন পৃষ্ঠায়, ওই পাতার কোন কর্নারে কি কথা লেখা ছিল নিখুঁতভাবে মনে করতে পারবে, এবং এই যে ব্ল্যাক আউট হওয়ার কারণে মনে আসছিল না তথ্যগুলো, সেগুলোর থেকেও তুমি তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে। আরও কি টেকনিক আছে আমরা দেখি একটু। লাস্টলি আরেকটা টেকনিক, অসাধারণ একটা টেকনিক, রিল্যাক্সড অ্যালার্টনেস প্রোটোকল। আমরা তো সবাই জানি আমাদের স্ট্রেস হরমোন, দুশ্চিন্তার যে হরমোন, সেটাকে বলা হয় কর্টিজল। এবং কর্টিজল কি করে, আমাদের মস্তিষ্কের যে হিপ্পোক্যাম্পাস আছে, এটা তোমরা তো জানো যদি তোমরা বায়োলজির ছাত্র হও, তো হিপ্পোক্যাম্পাস যেটা আমাদের স্মৃতির কেন্দ্র বলা হয়, এইটাকে কিন্তু ব্লক করে দেয় অনেক সময়, স্ট্রেস অনেকাংশে ব্লক করে দেয়। তাহলে সেই ব্লকনেস কাটাতে পারলেই কিন্তু তোমার অ্যালার্টনেস চলে আসবে এবং পরীক্ষার হলে কিন্তু রিকল করতে সুবিধা হবে। খুব সিম্পল একটা ব্রিদিং টেকনিক, মানে শিথিলকরণ ব্যায়াম বলি আমরা বাংলায়, রিল্যাক্সেশন এক্সারসাইজ। 3-2-1 মানে 3 সেকেন্ড ইনহেলেশন, ব্রিদিং এক্সারসাইজ এটা। 3 সেকেন্ড ইনহেলেশন, 2 সেকেন্ড হোল্ড, 1 সেকেন্ড ইনহেলেশন। এইটা সাইক্লিক অর্ডারে কিছুক্ষণ করে নিলে কি হবে না, যখন এই দুশ্চিন্তা বা স্ট্রেস থাকে তখন আমাদের মস্তিষ্কের মধ্যে যে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স থাকে, এই মোডে থাকে, সেখান থেকে বেরিয়ে মস্তিষ্ক সোজাসুজি ক্রিয়েটিভ রিকল মোডে চলে আসবে। আর ক্রিয়েটিভ রিকল মোডে যার মস্তিষ্ক চলে আসবে, সেই মস্তিষ্ক অনেক বেশি তথ্য প্রসেস করতে পারবে এবং কঠিন প্রশ্ন তার উত্তর তার তো তৈরি করাই আছে, অবলীলায় তার কিন্তু মনে পড়বে। এই টেকনিক্সটার নাম রিল্যাক্সড অ্যালার্টনেস প্রোটোকল। খুব সহজ, দেখো বুঝতে কোনো অসুবিধে নেই। আমরা কনক্লুশনে কি লিখেছি একবার দেখি। তাহলে যদি এই টেকনিকগুলো ছাত্রছাত্রীরা কিছুদিন চর্চা করে নেয় পরীক্ষার আগে, তাহলে পরীক্ষার হলে তার তথ্যের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসবে এবং উত্তর ভুলে যাওয়ার এই যে ভয় আমাদের, সেটা চিরতরে দূর হয়ে যাবে। আর কি হবে না, উত্তর লেখার গতি বৃদ্ধি পাবে, কেননা মস্তিষ্ক খুব তাড়াতাড়ি তথ্য খুঁজে দেবে তোমাকে এইসব মেকানিজমগুলোর মাধ্যমে। আর পরীক্ষার তাড়াতাড়ি যদি লেখা শেষ করতে পারো, তারপরে রিভিশন দেওয়ার জন্য কিছুটা সময় পেয়ে যাবে, তার থেকে অনেক ভুল ত্রুটি কারেকশন হবে, তার ফলে তোমার পরীক্ষায় সেই সাবজেক্টে নম্বর পেতেও সুবিধে হবে। তাহলে আমরা কি বুঝলাম এই টেকনিকগুলো শেখার মাধ্যমে বা এই প্রসেসটার মাধ্যমে, যে আমাদের মস্তিষ্কের কিন্তু কাজ নয় যে শুধু তথ্যকে স্টোর করে রাখা, সঠিক সময়ে সেটাকে রিপ্রোডিউস করাটা হচ্ছে আসল শিল্প, রিট্রাইভাল ক্যাপাসিটিটা বাড়ানো। তাহলে এই 5টি কৌশল যদি শিক্ষার্থীরা ফলো করে, তাহলে আত্মবিশ্বাসের সাথে তারা পরীক্ষা দিতে পারবে।
তোমরা শিক্ষা জীবনে অনেক বেশি উন্নতি করো, সবার জন্যে এই প্রার্থনা করি।